আসসালামু আলাইকুম। আহ, এটা হচ্ছে হ্যান্ডিক্রাফটের লগ ইন পেজ। এই লগ ইন পেজে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। এই লগ ইনের সময় দুই টাইপ ইউজাররা লগ ইন করতে পারবে। একটা হচ্ছে হেড অফিস। হেড অফিসের যতগুলা এমপ্লয় আছে তারা সবাই লগ ইন করতে পারবে, এবং ওয়্যার হাউসে যতগুলো এমপ্লয় রেজিস্টার থাকবে এরা সবাই লগ ইন করতে পারবে। আপাতত আমি হচ্ছে হেড অফিস থেকে লগ ইন করতেছি। তো হেড অফিসের ইমেইল অ্যান্ড পাসওয়ার্ডটা আমি দিয়ে রাখছি অলরেডি। তো সাইন ইনে যখন ক্লিক দিব তখন হচ্ছে আমার ড্যাশবোর্ডটা আসবে। এটা হচ্ছে হেড অফিসের ড্যাশবোর্ড। হেড অফিসের যারা ইউজার আছে তাদের এই ড্যাশবোর্ড। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি আরও অনেক কয়টা মেনু, সাব মেনু আছে। এগুলো হচ্ছে হেড অফিস থেকে লগ ইন করলে এই ইনফরমেশনগুলো দেখতে পাবো। তো ড্যাশবোর্ডে প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মান্থলি ওয়াইজ কত ডলারের অর্ডার হচ্ছে, এই অর্ডার মান্থলি ওয়াইজ কেমনভাবে ইনক্রিজ হচ্ছে এইটা আমি এখানে দেখতে পাবো। আর লাস্ট মান্থে যে অর্ডারগুলো হয়েছে তার এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে। এছাড়া হচ্ছে এখানে আমার কতগুলা ওয়্যার হাউস আছে, কত ধরনের ইউজার রোল আছে, কতগুলা ইউজার আছে। এরপরে হচ্ছে বিভিন্ন প্যাক সাইজিং, আমার কতগুলা প্রোডাক্ট, ক্যাটাগরি, ইউনিট, এরপরে আমাদের কতগুলো কাস্টমার আছে তার একটা নাম্বারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া হচ্ছে এই পর্যন্ত আমাদের টোটাল কতগুলো অর্ডার হয়েছে এর একটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। এরপরে পেন্ডিং অর্ডার, অর্থাৎ কয়টা পেন্ডিং আছে আর অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে কয়টা। এরপরে হচ্ছে প্যাকেজিং কোম্পানি, আমরা যে প্যাকেজগুলো অর্ডার করব প্যাকেজিং কোম্পানি আমাদের কয়টার সাথে কানেক্টেড আমরা তার এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে। এছাড়া হচ্ছে আমি প্যাকেজিং কোম্পানি থেকে কতগুলা প্যাক অর্ডার করছি এই পর্যন্ত, অর্থাৎ কতগুলো ট্রানজেকশন হয়েছে, তারপর কয়টা ট্রানজেকশন পেন্ডিং আছে। এছাড়া হচ্ছে বিভিন্ন প্যাকেজের যে প্রাইজিং, আমাদের বিভিন্ন কোম্পানি ওয়াইজ প্যাকেজিং লেন্থ লেন্থ ওয়াইজ, প্যাকেজ লেন্থ ওয়াইজ এবং কোম্পানির ওয়াইজ আমাদের কিছু প্যাকেজিং প্রাইস আছে, এই প্রাইসগুলা কয়টা আমরা সেট করে রাখছি। এছাড়াও যখন বায়াররা কি করবে, অর্ডার করবে, অর্ডারটা কত টাইপের হতে পারে, এটা সাধারণত জেনারেল। আর ওটা হচ্ছে এছাড়া আপনি কাস্টমাইজ যতগুলা অর্ডার টাইপ আছে এগুলা আপনি অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এই সবগুলা এখন দেখাবো, সমস্যা নাই। ওকে, আচ্ছা, আমি তাহলে এখন দেখাচ্ছি ইউজার। ইউজার হচ্ছে কত ধরনের ইউজার থাকতে পারে, অর্থাৎ আমাদের এখানে সুপার অ্যাডমিন থাকতে পারে, অ্যাডমিন থাকতে পারে। এছাড়া আপনাদের যদি আরও নতুন কোনো ইউজার টাইপ অ্যাড করার দরকার পড়ে এখান থেকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে আমি অ্যাড করলাম ম্যানেজার। এখানে অ্যাড করলে আমাদের এখানে কিন্তু অলরেডি চলে আসছে ম্যানেজার নামে। তো আমার দেখা যাচ্ছে অনেকটা টাইপ দরকার পড়ে না, আবার অনেক সময় দরকার পড়ে, অনেক সময় মডিফাই করতে হয়। তখন আমি যদি চাই মডিফাই করতে এখানে ক্লিক দিয়ে মডিফাই করতে পারবো। আবার দেখা যাচ্ছে আমার এই যে রোলটা আপাতত যারা ইউজার আছে সবাইরে ইনঅ্যাক্টিভ করে রাখবো, তাহলে আমি এখান থেকে ইনঅ্যাক্টিভ করতে পারবো, আবার চাইলে অ্যাক্টিভ করতে পারবো। এছাড়া হচ্ছে আমার যদি এই রোল টাইপটা না লাগে তখন আমি এখান থেকে চাইলে ডিলেটও করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের ইউজার, অর্থাৎ কতগুলা ইউজার আছে। তো এই ইউজার কতগুলো আছে, ইউজারে ক্লিক দিলে আমি একটা লিস্ট পেয়ে যাচ্ছি। এই দেখা যাচ্ছে তাদের একটা করে ইমেজ থাকতেছে, এমপ্লয় আইডি থাকতেছে, তাদের নেম, ডেজিগনেশন, কি টাইপের ইউজার, তাদের ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এভরিথিং, যে ইনফরমেশনগুলো লাগে সব ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। তো এইখান থেকেও আমরা হচ্ছে কোনো দেখা যাচ্ছে ইউজারের ইনফরমেশন আমি চেঞ্জ করব, চাইলে চেঞ্জ করতে পারি। আর এখান থেকে দেখা যাচ্ছে ফোন নাম্বারটা দেওয়া নাই, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস একটা
দিয়ে দিলাম ইচ্ছা মতো। এগুলো সম্পূর্ণ ডেমো, হ্যাঁ। তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম, ডেজিগনেশন দিয়ে দিলাম ম্যানেজার, ঠিক আছে। এখানে যখন আমি, আচ্ছা, এই ফোন নাম্বার যদি অলরেডি কোনো ইউজারের থাকে তখন এখানে দেখাবে যে ফোন নাম্বার ইজ অলরেডি এক্সিস্ট। তো আমি অন্য একটা নাম্বার দিয়ে দিই। আচ্ছা, এই যে দিয়ে দিছি, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে হচ্ছে ফোন নাম্বার বা যে ইনফরমেশনগুলো দিচ্ছি আমার সবগুলা আপডেটেড হয়ে যাচ্ছে। এছাড়া আমরা যদি চাই নতুন কোনো ইউজার আমাদের অ্যাড করব, তখন এইখানে ক্লিক দিয়ে এমপ্লয়ের নাম, তার ডেজিগনেশন, তার রোলটা কি হবে, হ্যাঁ, এই রোলগুলা, এরপরে তার ইমেইল, ফোন নাম্বার, যদি ছবি থাকে অপশনাল, ছবিটা চাইলে ছবি ইমেজটা আপলোড করতে পারবেন। এছাড়া হচ্ছে তার অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে এখানে যখন আমি সাবমিট দিব, সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এইখানে নতুন একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে ইউজার গেল। ইউজারের পরে আমাদের এই কোম্পানিতে কতগুলা ওয়্যার হাউস আছে, এই ওয়্যার হাউসগুলা আমরা এইখান থেকে আর কি ম্যানেজ করতে পারবো। দেখা যাচ্ছে আমাদের ওয়্যার হাউস আপাতত এইখানে লেখা আছে দুইটা অ্যাড করা আছে, গাজীপুর ওয়্যার হাউস আর একটা হচ্ছে বগুড়া ওয়্যার হাউস। আর ওয়্যার হাউস টাইপ, এটা মেইন ওয়্যার হাউস, সাব ওয়্যার হাউস। মেইন ওয়্যার হাউস হচ্ছে মানে যে ওয়্যার হাউস থেকে সরাসরি দেখা যাচ্ছে বাহিরে বা দেশের ক্লায়েন্ট থাকলে তাদের কাছে প্রোডাক্টগুলা প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়। আর সাব ওয়্যার হাউস হচ্ছে সাব ওয়্যার হাউস প্রোডাক্ট মেক করে মেন ওয়্যার হাউসে ট্রান্সফার করবে। তো এই রোল মেনটেন করার জন্য দুটো টাইপের ওয়্যার হাউস করা হয়েছে, মেন ওয়্যার হাউস এবং সাব ওয়্যার হাউস। তো আপনার যদি আরও অনেকগুলো ওয়্যার হাউস থাকে তখন আপনি এইখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন একটা অ্যাড করি, টেস্ট ওয়্যার হাউস দিলাম, ওয়্যার হাউস টাইপ দিলাম একটা সাব ওয়্যার হাউস, তার একটা অ্যাড্রেস। আমি সাবমিট দিলে এই যে এখানে চলে আসছে টেস্ট ওয়্যার হাউস টাইপ এবং তার অ্যাড্রেস। এখান থেকে চাইলে আমি এই ইনফরমেশন সবগুলা এডিট করতে পারবো। এটা হচ্ছে ওয়্যার হাউস, আমার যতগুলা ইচ্ছা আমি ওয়্যার হাউস অ্যাড করতে পারবো। এরপরে হচ্ছে ওয়্যার হাউসের যে এমপ্লয়িগুলা থাকবে তাদের কি কি রোল থাকতে পারে, এইগুলো আমি হচ্ছে এই রোল থেকে ম্যানেজ করতে পারবো। আগে যেমন এইখানে রোল ছিল, এটা হচ্ছে আমার হেড অফিসের যেই ইউজারগুলো ছিল তাদের ক্ষেত্রে রোল, আর এখানে হচ্ছে ওয়্যার হাউসে যে ইউজারগুলো থাকবে তাদের ক্ষেত্রে যে রোলগুলা, এখান থেকে আমরা চাইলে এই রোলগুলো অ্যাড করতে দিতে পারবো। এরপরে হচ্ছে এই ওয়্যার হাউসে যে ইউজারগুলো আছে তাদের হচ্ছে এই লিস্টগুলো দেখাবে, লিস্ট, এবং সাথে হচ্ছে তার ডেজিগনেশন, ইমেল, ফোন নাম্বার, রোল সব কিছুই আগের আগের মতোই। এইখানেও আপনি চাইলে এই সব ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন, চাইলে কোনো এমপ্লয়কে রিমুভ করতে পারবেন, চাইলে কোনো এমপ্লয় চলে গেছে তখন তারে ডিঅ্যাক্টিভ করে দিলেন, সে তখন আর অ্যাক্সেস পাবে না সফটওয়্যারে। আর এইখান থেকে হচ্ছে অ্যাড করতে পারবেন নতুন এমপ্লয়। আবার প্রত্যেকটাতে যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে সিএসভি, এক্সেল, প্রিন্ট, এইগুলা কিন্তু ফরম্যাটে দেওয়া হয়েছে যে লিস্টগুলো আছে বিভিন্ন জায়গায় টেবিলের। আমি যদি এক্সেলে ক্লিক দিই তাহলে কিন্তু এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এক্সেল ফাইলটা যদি ওপেন করি তাহলে আমি দেখতে পাবো এক্সেলে এই যে লিস্টগুলো ছিল এই লিস্ট ওয়াইজ সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে। একটু সময় লাগতেছে, ওপেন হইতেছে। এরপরে হচ্ছে আপনি এই যে প্রিন্ট আছে, প্রিন্টে যে ক্লিক দিলে প্রিন্ট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এটা দেখাই। আচ্ছা, এরপরে হচ্ছে এটা দেখাই, এটা ওপেন হইতেছে, টাইম নিতেছে একটু ওপেন হইতে। আচ্ছা, এখানে প্রিন্টে ক্লিক দিলে এই যে দেখেন প্রিন্টের সবগুলো কিন্তু এখানে চলে আসতেছে, হ্যাঁ। প্রিন্টে ক্লিক দিলে
আপনার সবগুলা এখানে প্রিন্ট চলে আসবে। প্রিন্টার অ্যাড করা থাকলে এখানে কিন্তু প্রিন্টের ইয়াগুলো দেখাইতে অপশন। আর এই যে দেখেন এইটা এক্সেলে ওপেন হয়েছে, এমপ্লয় আইডি, নেম, ডেজিগনেশন, যে ইনফরমেশনগুলো ছিল সবগুলা এক্সেলে এখানে হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে এই যে সিএসভিতে করতে পারবেন, এছাড়া কপিতে ক্লিক দিলে পুরাটা কপি হয়ে যাবে, যে কোনো জায়গায় আপনার চাইলে ওয়ার্ড অথবা এক্সেল অন্য জায়গায় পেস্ট করতে পারবেন। এটা হচ্ছে ওয়্যার হাউসের ছিল। এখন ওয়্যার হাউসের পরে হচ্ছে গিয়ে বায়ার, যেই ক্লায়েন্টগুলো আমাদের থেকে প্রোডাক্টগুলো নিবে তাদের ইনফরমেশন আমরা এইখানে স্টোর করে রাখতে পারবো। দেখা যাচ্ছে তাদের নেম, বায়ার কোড, ইমেইল, ফোন নাম্বার, এরপরে তাদের কনসাইন, এরপরে কনসাইন ব্যাংক, নোটিফাই পার্টি, ডেলিভারি অ্যাড্রেস, এই রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে আমরা যদি আগেই অ্যাড করে দিই, তখন দেখা যাবে যে যখন আমরা অর্ডার করতে যাচ্ছি তখন এই বায়ারের নামটা সিলেক্ট করলেই এর যতগুলো ইনফরমেশন আছে, কনসাইন ব্যাংক, নোটিফাই পার্টি, ডেলিভারি অ্যাড্রেস, সব ইনফরমেশনগুলো অটো ফিল আপ হয়ে যাবে। তো সেম এইটার ক্ষেত্রেও বায়ারের ক্ষেত্রেও আমরা এইখান থেকে বায়ারের ইনফরমেশনগুলা আপডেট করতে পারবো। এছাড়া হচ্ছে তারে চাইলে রিমুভ করে দিতে পারবো, ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো। দেখা যাচ্ছে আমার একটা বায়ারের সাথে আর কন্ট্যাক্ট হয় না, বা সে আমার সাথে অনেক দিন যাবত প্রোডাক্ট নিচ্ছে না, তখন তারে আমরা এইটা ডিঅ্যাক্টিভ করে দিলাম। তখন আমি বুঝবো যে এই বায়ারটা আমার সাথে কমিউনিকেট করতেছে না বা প্রোডাক্টগুলো নিচ্ছে না। সবগুলাতেই এই যে সিএসভি, এক্সেল, প্রিন্ট, এই ফরমেশনগুলা দেওয়া আছে। এরপরে হচ্ছে কান্ট্রি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার কোন কোন কান্ট্রির সাথে আমার বিজনেসগুলো হচ্ছে, এই কান্ট্রির আপনি চাইলে এইখান থেকে যে যে কান্ট্রির সাথে আপনার বিজনেস হচ্ছে এই সবগুলা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এইটা লাগবে হচ্ছে যখন প্রোফর্মা ইনভয়েস বা কমার্শিয়াল ইনভয়েস যখন ক্রিয়েট করেন তখন কিন্তু এই ইনফরমেশনগুলো লাগে। এরপরে হচ্ছে পোর্ট, আমার কোন কোন পোর্ট থেকে কোন পোর্টে এই প্রোডাক্টগুলো আপলোড হবে আর কোন পোর্টে গিয়ে এইটা আবার আনলোড হবে, এইগুলা এখান থেকে আমি এই পোর্টগুলা চাইলে সবগুলো অ্যাড করে দিতে পারবো। এখানে যতগুলা পোর্ট আমার যে যে পোর্টে আমি প্রোডাক্টগুলা ডেলিভারি করি এই সব পোর্টগুলা ইনফরমেশন, পোর্টের ইনফরমেশন আবার আমরা চাইলে পরবর্তীতে আপডেটও করতে পারবো। হ্যাঁ, এরপরে হচ্ছে বেনিফিশিয়ারি ব্যাংক, অর্থাৎ হচ্ছে দেখা যাচ্ছে আমার অনেকগুলা বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই সবগুলা আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো। দেখা যাচ্ছে এই বেনিফিশিয়ারি ব্যাংকের নেম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, এই রিলেটেড ইনফরমেশন আমি এইখান থেকে প্রথমেই স্টোর করে রাখতে পারবো। মাল্টিপল যতগুলা ইচ্ছা বেনিফিশিয়ারি ব্যাংক আপনি অ্যাড করতে পারবেন। যখন অর্ডারগুলো করতে যাবেন তখন অর্ডারের সময় জাস্ট বলে দিবেন বেনিফিশিয়ারি ব্যাংকটা কোনটা, তখন কি হবে ওইখানে বেনিফিশিয়ারি ব্যাংকটা অ্যাড হয়ে যাবে অটো, তখন ইনভয়েসের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, এখন প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কি কি প্রোডাক্ট আমি সাপ্লাই করে থাকি। এই প্রোডাক্টের ইউনিটগুলা মাল্টিপল টাইপের হতে পারে, কোনোটা কিলোগ্রাম হতে পারে, কোনোটা পিসে হতে পারে, এক একটা ভেরিয়েন্ট ওয়াইজ আমার যে কোনোটা ডর্জন হতে পারে। তো যে ইউনিট আছে এই ইউনিটগুলা আমি এইখান থেকে অ্যাড করতে পারবো যে আমি এই ইউনিটে আমার প্রোডাক্টগুলো সেল করে থাকি। এরপরে হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমার অনেক সময় প্রোডাক্ট চেনার ক্ষেত্রে ক্যাটাগরিটা অনেক দরকার পড়ে। সো এই ক্যাটাগরিও ম্যানেজ করতে পারবেন, যতগুলো ইচ্ছা ক্যাটাগরি এখান থেকে অ্যাড করা যাবে, ইউনিটের মতো ইউনিট অ্যাড করা যাবে, এই সবগুলা ক্যাটাগরিও অ্যাড করা যাবে। এরপরে হচ্ছে প্রোডাক্ট। আমি যখন প্রোডাক্টে আসব, এখন প্রোডাক্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট কোড, টাইটেল, ক্যাটাগরি, এরপরে হচ্ছে এইটা স্যাম্পল প্রোডাক্ট কিনা,
এরপরে এর ইউনিট কি, সেল প্রাইস বিডিটিতে কত, ইউএসডিতে কত, এই কারেন্সিগুলো আমরা ম্যানেজ করতে পারবো। এরপরে হচ্ছে এটা সাপ্লায়ারকে কত টাকা কস্ট হইতেছে, ওয়েস কত টাকা হইতেছে, এরপরে ক্যারিং চার্জ, হ্যাঁ, ট্রিটমেন্ট, এডুকেশন, এই সবগুলো আমরা লিস্ট আকারে এখানে দেখতে পাচ্ছি। প্রথম ইনিশিয়ালাইজ করে দিলেই, মানে একবার অ্যাড করে দিলে এরপরে হচ্ছে আমি এইগুলা যখন ইয়া করতে যাব, সেল করতে যাব, এই সবগুলা ইনফরমেশন অটো অ্যাড হয়ে যাবে, বারবার আর ইনপুট দিতে হবে না। তো এরপরে দেখা হচ্ছে আমার কোনো কারণে কোনো একটা দেখা যাচ্ছে সাপ্লায়ার বা ট্রিটমেন্ট, এডুকেশন বা কোনো কিছু চেঞ্জ হয়েছে। এখন পরবর্তীতে এই হিস্টোরিগুলো রাখার জন্য, হিস্টোরি দেখার জন্য এই যে এখানে যদি আয়ের মতো আইকন আছে, এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছি এই যে ডিএইচ আগে কত ছিল, তারপর হচ্ছে সাপ্লাই কত ছিল, ওএস কত ছিল, ক্যারিং চার্জ এটা হচ্ছে রেস্ট ইউএসডিতে, আর এটা হচ্ছে বিডিটিতে। তো এইগুলা যখন চেঞ্জ হবে, প্রত্যেকবার কখন চেঞ্জ হইতেছে, এই চেঞ্জগুলা, হিস্ট্রিগুলা এইভাবে স্টোর থাকতেছে। তো আমি এই আইকনে ক্লিক দিলেই এই কখন চেঞ্জ হয়েছে, কিভাবে চেঞ্জ হয়েছে, এই সব লিস্টগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর যখন আমি আবার আবার চাইলে এই যে প্রোডাক্টের ইনফরমেশনগুলা যেগুলো আছে, হ্যাঁ, সবগুলো আমি এডিট করতে পারবো। যে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্ট কোড, এই প্রোডাক্ট কি স্যাম্পল প্রোডাক্ট নাকি হচ্ছে জেনারেল নর্মাল প্রোডাক্ট। স্যাম্পল প্রোডাক্ট হইলে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে স্যাম্পল প্রোডাক্ট হিসাবে অনেক কিছু নেওয়া হয়, পরবর্তীতে আবার এইটা বাদ দেওয়া হয় যদি ক্লায়েন্টের ডিমান্ড থাকে, তাহলে এটা চললো, এছাড়া হচ্ছে আবার রিমুভ করে দেওয়া হয়। তো এইখানে এই যে ডিএইচ ইউএসডি, তারপর সাপ্লায়ার, এরপর ওএস, ক্যারিং চার্জ, ট্রিটমেন্ট, এডুকেশন, এই সবগুলা কিন্তু ডুয়েল কারেন্সিতে ম্যানেজ করা হয়েছে, বিডিটিতেও করা হয়েছে, ইউএসডিতেও করা হয়েছে, ঠিক আছে। তো দিয়ে দিলে ফাইনালি আপনার সেল প্রাইস কত, এইটার উপরে আপনার রেভিনিউগুলোও ক্যালকুলেট হবে। আচ্ছা, এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রেও তাহলে এই যে এরকম প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের কোড, এটা স্যাম্পল প্রোডাক্ট কিনা, স্যাম্পল প্রোডাক্ট হলে ইয়েস, আর যদি স্যাম্পল প্রোডাক্ট না হয়, জেনারেল প্রোডাক্ট হয়, তাহলে নো দিতে হবে। এরপরে ওই যে ক্যাটাগরি আগে অ্যাড করছিলাম, এই কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, এরপরে হচ্ছে এর ইউনিটটা কিসে হবে, পিসে হইল, এর ডিএইচ প্রাইস কত হবে, ডিএস বিডিটিতে, ইউএসডিতে কত হবে, সাপ্লায়ার, এই সব ইনফরমেশন যখন ক্যারিং চার্জ দিয়ে সেল প্রাইস কত হবে, এই প্রোডাক্ট রিলেটেড যে ডিটেলসগুলো আছে, দেখা যাচ্ছে এই প্রোডাক্ট কি দিয়ে বানানো হয়, কি কি ইনফরমেশন, মানে র মেটেরিয়ালগুলো লাগে, এই ইনফরমেশনগুলো এখানে চাইলে দেওয়া যাবে শর্ট ডেসক্রিপশনে। এছাড়াও অ্যাডিশনাল যদি এই প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু থাকে, দেখা যাচ্ছে এইটা হচ্ছে সিজনাল প্রোডাক্ট, এইটা শুধু একটা সিজন এই সময়ই পাওয়া যায়, এই রিলেটেড নোট লিখে রাখতে পারবেন এখানে। এটা হলো প্রোডাক্ট রিলেটেড গেল। এছাড়া হচ্ছে প্রোডাক্টের এই ইমেজ আপলোড করলে কিন্তু এইখান থেকে আমরা ইমেজগুলা, প্রোডাক্টের যত ইমেজ আছে ইমেজগুলাও দেখতে পাবো। এরপর আসি হচ্ছে অর্ডারে। এখন অর্ডারের ক্ষেত্রে দুই ধরনের অর্ডার হতে পারে, স্যাম্পল অর্ডার বা জেনারেল অর্ডার, যেটা দেখাচ্ছিলাম কত টাইপ। আপনারা যদি চান যে না আরও অনেক টাইপের আমাদের অর্ডার ভেরিয়েন্ট ওয়াইজ করে থাকি, তখন আপনার এই আরও অর্ডার টাইপগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে। আবার কোনোটা যদি না লাগে ডিঅ্যাক্টিভ করলেন, এরপরে হচ্ছে মডিফাই করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এটা হচ্ছে অর্ডার টাইপ। এরপরে হচ্ছে অর্ডারসে যখন আসবো, আমরা দেখব এই পর্যন্ত কতগুলো অর্ডারস হয়েছে, এই লিস্টগুলো আসতেছে আমাদের। এই অর্ডারের একটা ইনভয়েস জেনারেট হচ্ছে যখন আপনি অর্ডারগুলো করতেছেন। এরপরে কোন কাস্টমার এই বা কোন বায়ার এইটা নিছে, এই বায়ারের, আর অর্ডার টাইপ কি কি, কি কি প্রোডাক্ট নিছে, কীরকম প্রাইস ছিল, এরপরে হচ্ছে সাবটোটাল, এরপর আসে হচ্ছে ডিসকাউন্ট, এরপরে ভ্যাট যদি ইউএসডিতে হয়, এরপর ট্যাগিং চার্জ, ফামিগেশন চার্জ, হ্যাঁ, এরপর ফাইনালি গিয়ে টোটাল কত হচ্ছে, এরপরে হচ্ছে এস্টিমেট একটা ডেলিভারি ডেট, কখন এটা ডেলিভারি দিতে পারবেন, ডেলিভারি হয়েছে কখন, এরপরে হচ্ছে শিপিং অ্যাড্রেস,
এখানে শিপিং অ্যাড্রেসগুলো থাকবে, অ্যাডিশনাল নোট থাকলে অ্যাডিশনাল নোটও এখানে দিতে পারবেন। আচ্ছা, তো এর আগে আমি দেখাই হচ্ছে কিভাবে অর্ডারটা নেবেন। এখন অর্ডারটা নেওয়ার জন্য ঠিক অর্ডারে যখন আমি ক্লিক দিব, ক্লিক দিলে কিন্তু এইখানে দেখেন আপনার যতগুলা প্রোডাক্ট অ্যাড করছিলাম, এই যে এই প্রোডাক্ট থেকে এই মেনু থেকে এইখানে সব প্রোডাক্টের লিস্টগুলো চলে আসছে এবং তার পাশে তার ইউনিট কি এবং প্রাইস কত, ইউনিট প্রাইস এই যে বিডিটি ইউএসডিতে কোনটাতে কত প্রাইস, এই প্রাইসগুলো দেখাচ্ছে, এইটার শর্ট একটা ডিসক্রিপশনও দেখাচ্ছে। আর এই পাশে গেলে দেখতে পাবেন এই পাশে একটা মেনু আসতেছে। এইটাতে আপনি যখন কিভাবে অ্যাড করবেন, এই যে কোনো একটা রোতে মনে করেন এই প্রোডাক্টটা আপনি নেবেন, এই প্রোডাক্টের উপরে ক্লিক দিলেই কিন্তু এইখানে দেখেন চলে আসছে প্রোডাক্টের নাম, এটা হচ্ছে ক্যাটাগরি। এরপরে এটাতে আবার আরেকটাতে ক্লিক দিলেন, আরেকটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে ডেমো প্রোডাক্ট, এরপরে হচ্ছে এই ক্যাটাগরি। এটার হচ্ছে ইউনিট প্রাইস কত, এই যে পার পিস হচ্ছে $4, এটা হচ্ছে পার পিস $10। এই কোয়ান্টিটি অর্থাৎ কয়টা প্রোডাক্ট সে নিতে যাচ্ছে, আপনি এইখানে চাইলে এইখানে অ্যাড করে বাড়াই দিবেন। এই যে দেখেন এখানে 5টা করছি, 5টার সাপেক্ষে কত অ্যামাউন্ট হয়েছে, অ্যামাউন্ট কিন্তু অটো অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে উপরে দিলে নিচে দিলে আপনি অথবা টাইপিং করেও লিখতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। এর সাথে সাথে হচ্ছে যেমন এই প্রোডাক্টটা 6টা নিল, এইটা 4টা নিল, সমস্যা। এরপরে এইটার যদি আপনার কোনো ভ্যাট থাকে, ভ্যাট কত পার্সেন্ট অ্যাড করবেন, পার্সেন্টেজটা দিলেই অটো জেনারেট করে নেবে। যেমন আপাতত দেখেন টোটাল বিল সাবটোটাল হচ্ছে 64, টোটাল হচ্ছে $64। তো আপনি যদি 5% মনে করেন ভ্যাট দিবেন, 5 লিখছেন, এই যে এখানে কিন্তু অটো দেখেন 67.2 হয়ে গেছে, মানে 5% ভ্যাটে এই অ্যামাউন্টটা হয়ে যায়। আর আপনি যদি চান যে ভ্যাট নিব না, তাহলে ভ্যাট জিরো থাকলো। এরপরেও যদি আপনি মনে করেন এই অর্ডারের উপরে কোনো ডিসকাউন্ট দেবেন, মনে করেন যে $10 ডিসকাউন্ট দিলাম, এই $10 ডিসকাউন্টে 54 হলো। এরপরে ট্যাগিং চার্জ মনে করেন যে $5, ফামিগেশন চার্জ হচ্ছে $5। টোটাল কিন্তু আপনার এই দেখেন আবার 64 হয়ে গেছে। $10 ডিসকাউন্ট দিছিলেন, 5 $10 এখানে দিছিলেন। এরপরে হচ্ছে আপনি এই সবগুলা আরো যদি যতগুলা দরকার লাগে আপনি এখানে অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক দিলে অটো চলে আসবে। এরপরে হচ্ছে এই অর্ডারটা দিচ্ছে কে, অর্থাৎ কোন বায়ারটা, এই বায়ারের নামগুলো এখানে আসতেছে। এই বায়ারের নামগুলোতে সিলেক্ট করলে, যেমন এই যে টেস্টটাতে যদি সিলেক্ট করি, এই যে দেখেন কনসাইন, নোটিফাই পার্টি, এরপরে ডেলিভারি অ্যাড্রেস, কনসাইন ব্যাংক, এই অটোমেটিক কিন্তু এই ফিল্ডগুলা ফিল আপ হয়ে যাচ্ছে। অন্য আরেকটা সিলেক্ট করলে আরেকটার ক্ষেত্রে কিন্তু চলে আসবে। হ্যাঁ, যেটা সিলেক্ট করবেন সেটার ক্ষেত্রে কিন্তু অটো চলে আসবে, চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন। তো এইটার ক্ষেত্রে আমি করি, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কনসার্ন ব্যাংক, নোটিফাই পার্টি সবগুলো আসছে। এরপর এইচএস কোড, আপনাদের এইচএস কোড যেটা ওইটা দিবেন। এরপরে হচ্ছে শিপিং অ্যান্ড এক্সপোর্টার, অর্থাৎ হচ্ছে শিপিং অ্যান্ড এক্সপোর্টার, এই যে এখানে দেখাইছিলাম আপনাদের শিপিং অ্যান্ড এক্সপোর্টার বাম পাশে মেনুতে। তো এইখানে আপনার যদি মাল্টিপল নেমে থাকে শিপিং অ্যান্ড এক্সপোর্টার, তো এইটা এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এরপর হচ্ছে বেনিফিশিয়ারি ব্যাংকও দেখাইছিলাম যে মাল্টিপল থাকতে পারে, যে বেনিফিশিয়ারি ব্যাংক হবে এইটা এখান থেকে সিলেক্ট করবেন, মাল্টিপল থাকলে মাল্টিপল দেখায়। তো এখানে একটা অ্যাড করা আছে, আপাতত একটাই দেখাচ্ছে। এরপরে হচ্ছে লোডিং পোর্টগুলা দেখাচ্ছে, যেমন মোংলা লোডিং পোর্ট সিলেক্ট করলাম, আর ডেস্টিনেশন পোর্ট কোনটাতে গিয়ে হচ্ছে এটা আনলোড হবে, এক কথা ডেস্টিনেশন পোর্ট। এরপরে অরিজিন কান্ট্রি, কোন কান্ট্রি থেকে যাচ্ছে, ডেস্টিনেশন কান্ট্রি ইউএসএ যাচ্ছে মনে করেন। এরপরে হচ্ছে অর্ডার টাইপ, এটা স্যাম্পল অর্ডার না জেনারেল অর্ডার হবে, জেনারেল অর্ডারই দিলাম। এখন যদি কোনো ইনস্ট্যান্ট পে করে থাকে তখন পে অ্যামাউন্ট দিলাম, মনে করেন এখানে যখন 10 দিবেন, 10 দেওয়ার সাথে সাথে কিন্তু বা একটা অ্যামাউন্ট দেওয়ার সাথে এই যে এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, দেখছেন পেমেন্ট টাইপ, কিসে পেমেন্ট করতেছে, ক্যাশে, চেকে না কার্ডে। যখন ক্যাশে করবে তো আর কোনো অপশন আসবে না, যদি কার্ডে করেন চেকে করেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে
চেকের ইনফরমেশন অর্থাৎ পেমেন্ট করছে যা এর ইনফরমেশন ডিটেলস এখানে দিতে পারবেন, কার্ডে করলে কার্ডের ইনফরমেশন দিতে পারবেন, ব্যাংক করলে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে পারবেন। তো আপাতত আমি রাখলাম যে কোনো পেমেন্ট করে নাই। আর অ্যাডিশনাল যদি কোনো নোট থাকে যে এই অর্ডার রিলেটেড, তাহলে আপনি এখানে চাইলে এখানে লিখতে পারবেন। এরপরে আপনি যখন এখানে সাবমিট দিবেন তখন কিন্তু একটা প্রো ফর্মা ইনভয়েস জেনারেট হবে। দেখেন এইটা কিন্তু এখানে সাকসেসফুল দেখাই দিছে, এইটা হয়ে গেছে। এর সাথে সাথে একটা ট্যাব ওপেন হচ্ছে যেখানে হচ্ছে ইনভয়েসটা, প্রো ফর্মা ইনভয়েসটা দেখাবে। এই যে প্রোফর্মা ইনভয়েস এখানে লোগো দেখাচ্ছে। এই যে যে ইনফরমেশনগুলো ছিল শিপার অ্যান্ড এক্সপোর্টার, এই সব ইনফরমেশন প্রোফর্মা ইনভয়েস, এই যে সব ইনফরমেশনগুলো এইচএস কোড, এরপরে যেগুলো দিয়েছিলেন এই সবগুলা কনসাইন, এরপরে হচ্ছে নোটিফাই পার্টি, ডেলিভারি অ্যাড্রেস, বেনিফিশিয়ারি ব্যাংক, কনসাইন ব্যাংক, এই সব ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে। এই যে পোর্ট অফ লোডিং, ডেস্টিনেশন, অরিজিন কান্ট্রি, ডেলিভারি টার্ম, যত ইনফরমেশন দেওয়া ছিল সব দেখাচ্ছে। এরপরে হচ্ছে যে যে প্রোডাক্টগুলো অর্ডার করছেন এই যে বায়ার কোডগুলো দেখাচ্ছে, এরপরে ডিএইচ কোড এবং গুডসগুলার ডিসক্রিপশন এবং কত কত কোয়ান্টিটিতে অর্ডার করছেন। এই যে 4টা করছিল, ইউনিট প্রাইস এইটার $4, এটার $10, টোটাল ফাইনালি ট্যাগিং চার্জ, ফার্মিগেশন চার্জ এই সবগুলা মিলে 64 হচ্ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রোফর্মা ইনভয়েস হয়ে গেল। তো এইভাবে আপনি একটা অর্ডার ক্রিয়েট করতে পারবেন। এখন আমি যদি অর্ডার লিস্টে যাই, অর্ডার লিস্টে গেলে দেখতে পাবো আমি যে লাস্ট অর্ডারটা করছিলাম এই লাস্ট অর্ডারটা সবার উপরে আসছে। এই যে দেখেন জেনারেল অর্ডারটা করছিলাম এর সবার উপরে আসছে। এরপরে আপনি যখন এইখানে একটা দেখবেন স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ আপনি অর্ডার নিছেন এখনো বায়ারের সাথে কন্ট্যাক্ট করে কনফার্ম হন নাই যে এই অর্ডারটা কনফার্ম করতেছে কিনা, তার ইনভয়েস পাঠিয়ে দিলেন। তারপরে এখন যদি কনফার্ম করার আগে দেখতে পাবেন এখানে বায়ার যদি কোনো পেমেন্ট করে থাকে পেমেন্টের ইনফরমেশন দেখাবে। এরপরে আপনি যখন এইটা এই যে আরও ইনফরমেশন আছে, বায়ারের কিছু ইনফরমেশন, অর্ডারের ইনফরমেশন, প্রোডাক্টগুলার ইনফরমেশন, হ্যাঁ, এছাড়া হচ্ছে প্রোফর্মা ইনভয়েস যেটা ছিল এটা যদি আবার প্রিন্ট করতে চান এই যে আইকন আছে প্রিন্টের, এখানে ক্লিক দিলে প্রোফর্মা ইনভয়েসটা আবার লোড নিবে। আচ্ছা, এই যে প্রোফর্মা ইনভয়েসটা আবার লোড নিচ্ছে, আগে যেটা ছিল এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এইখানে হচ্ছে আপনার কোম্পানির অ্যাড্রেসগুলা, প্রিন্টিং ডেট, কখন প্রিন্ট করা হচ্ছে, কয়টার দিকে প্রিন্ট করা হচ্ছে এবং কে প্রিন্ট করতেছে, এই সব ইনফরমেশন কিন্তু অটোমেটিক চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি যদি কনফার্ম করি বায়ারের সাথে কথা বলে, তখন কিন্তু আমার নিচে আরও কিছু অপশন চলে আসতেছে। দেখেন এই যে সাব অর্ডার মানে হচ্ছে আমি আমার যে ওয়্যার হাউস আছে ওয়্যার হাউসকে এই অর্ডারগুলোকে ভাগ করে দিব। যেমন এই যে আমার প্রোডাক্টের অর্ডারগুলো আসছে, দেখা যাচ্ছে আমি বগুড়া ওয়্যার হাউসকে কিছু অর্ডার প্রোডাক্ট মেক করতে দিব, কিছু হচ্ছে গাজীপুর ওয়্যার হাউসকে মেক করতে দিব। তখন আমি এখানে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইনে ক্লিক দিলে এই যে যেইটা অর্ডার করছিল এইটা কিন্তু ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এই যে দেখেন এখানে কোড হচ্ছে W234 এইটা, আর এটা একটা হচ্ছে 6টা করছিল, একটা 4টা করছিল। মানে এইখানে আবার ক্লিক দিলে আমি এই ওয়্যার হাউসকে মানে কোন ওয়্যার হাউসকে দিব, এই যে এখানে 3টা ওয়্যার হাউস আছে, আমি মনে করেন গাজীপুর ওয়্যার হাউসকে দিব। গাজীপুর ওয়্যার হাউসকে এইটা ছিল টোটাল 6টা, আমি 6টাই দিলাম। হ্যাঁ, 6টাই দিলাম গাজীপুর ওয়্যার হাউসকে, আর এটা 4টার মধ্যে একটা দিলাম। দিয়ে অ্যাডিশনাল যদি নোট থাকে এই নোটগুলো আমি এখানে দিতে পারবো। এখানে যদি আমি সাবমিট দিয়ে দিই, এই যে ওয়্যার হাউসকে অ্যাসাইন করা হয়ে গেছে। হ্যাঁ, ওয়্যার হাউসকে অ্যাসাইন করা হলে এই যে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমি কোন ওয়্যার হাউসকে, গাজীপুর ওয়্যার হাউসকে কি কি প্রোডাক্ট বানাইতে দিয়েছিলাম, প্রোডাক্ট মেক করতে দিচ্ছিলাম, কি অবস্থায় আছে
এটার আবার ক্লেম অর্ডার হয়েছে কিনা, এই রিলেটেড ইনফরমেশন এখানে দেখতে পাবো। এরপর হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। টাইম অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি অন্য একটা অলরেডি এন্ট্রি করা আছে এটা দেখাই দিচ্ছি। এই যে এইটাতে, এটাতে কিন্তু আমার যখন বায়াররা পেমেন্ট করবে, বায়ারের পেমেন্টটা কিন্তু এখান থেকে আমি নিতে পারবো যে কত টাকা পেমেন্ট করতেছে, কোন ডেটে পেমেন্ট করতেছে, তার অ্যাডিশনাল কোনো নোট থাকলে নোট দিতে পারবো। এই যে যতগুলা পেমেন্ট করছে এই প্রোফর্মা ইনভয়েসের রেফারেন্সে এই সবগুলা কিন্তু এখানে আমার দেওয়া হচ্ছে, কোন ডেটে কিসের মাধ্যমে পেমেন্ট করছে সেই ইনফরমেশনগুলো পাচ্ছি। এরপরে হচ্ছে যে প্রোডাক্টগুলো ছিল, এই প্রোডাক্টগুলা কোন ওয়্যারহাউসকে কত পরিমাণে ডিভাইড করে দিছি, এই সব ইনফরমেশনগুলো আমি এখান থেকে পাবো। চাইলে আরও মাল্টিপল যত ওয়্যারহাউস থাকে আমি এপিআই এর এগেনস্টে মাল্টিপল যতবার ইচ্ছা আমি অ্যাসাইন করতে পারবো। এরপরে হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েসের ক্ষেত্রে আমার যদি প্রোডাক্ট রেডি হয়ে যায়, অর্থাৎ ওয়্যারহাউসের ওইখানে প্রোডাক্টগুলো রেডি, এরপরে আমি কমার্শিয়াল ইনভয়েসের জন্য এটা করতে পারি। তো কমার্শিয়াল ইনভয়েস যখন আমি করব, কমার্শিয়াল ইনভয়েসের জন্য এই যে আমার এই প্রোফর্মা ইনভয়েসের সাপেক্ষে যতগুলো প্রোডাক্ট ছিল এই সব প্রোডাক্ট লিস্ট এখানে দেখাচ্ছে, এবং এই প্রোডাক্টের মধ্যে থেকে কোন প্রোডাক্টটা, এই যে কোয়ান্টিটি সিলেক্টেড 20 পিস, এটা 20 পিস, তো এরকম কোনটা কতগুলো আমার রেডি হয়েছে মানে ডেলিভার দেওয়ার জন্য, সেই ইনফরমেশন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফাইনালি এইটার কত অ্যামাউন্ট হচ্ছে, এবং এর সাথে হচ্ছে ট্যাগিং চার্জ, ফামিগেশন চার্জ, এই চার্জগুলো সব অ্যাড করে দিতে পারবো। এরপরে ইএক্সপি নাম্বার, হ্যাঁ, আর অ্যাডিশনাল কোনো নোট থাকলে নোট দিতে পারবো। তো এইখানে যখন অ্যাড করবেন তখন কিন্তু আপনার এই যে কমার্শিয়াল ইনভয়েস এখানে দেখাবে, একটা কমার্শিয়াল ইনভয়েস নম্বর জেনারেট হবে, এক্সপি নাম্বার, এই কি প্রোডাক্ট আছে, টোটাল কোয়ান্টিটি, ট্যাগিং চার্জ, ফামিগেশন চার্জ, এবং ফাইনালি কত হয়েছে এটা হয়েছে দেখতে পাবেন। এর সাথে সাথে হচ্ছে যদি কমার্শিয়াল ইনভয়েসের ইনভয়েসটা দেখতে চান, তাহলে এই যে বাটন আছে এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। এখানে আমরা কমার্শিয়াল ইনভয়েসটা দেখতে পাবো। এই যে কমার্শিয়াল ইনভয়েস, এটার হচ্ছে শিপার এক্সপোর্টার, এটাতে থাকতেছে হচ্ছে বায়ার কোড থাকবে, এরপরে কি কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস কত, ট্যাগিং চার্জ, ফামিগেশন চার্জ, ফাইনাল কত টাকা চার্জ হয়েছে, এবং অথরাইজ সাইন কয়টার সময় এটা প্রিন্ট করা হচ্ছে, এই সব ইনফরমেশনগুলো আমার হচ্ছে কমার্শিয়াল ইনভয়েসে থাকতেছে। এরপরে হচ্ছে প্যাকেজিং লিস্ট। প্যাকেজিং লিস্টের ক্ষেত্রে আবার হচ্ছে আমার এইখান থেকে প্যাকেজিং লিস্ট করতে পারবো। কমার্শিয়াল ইনভয়েস আর প্যাকেজিং তো প্রায় সেম হয়, তো পাশাপাশি রাখা হয়েছে। তো প্যাকেজিং লিস্টের ক্ষেত্রে আমার যখন প্যাকেজিংগুলো করি তখন আমার কি থাকে, কার্টুন নাম্বার থাকে। দেখা যাচ্ছে আমার কার্টুন 1 থেকে 50 পর্যন্ত কিছু প্রোডাক্ট আছে, আর এই কার্টুনের সাইজ কত হবে, এবং নম্বর অফ কার্টুন, কয়টা কার্টুন, মনে করেন 50, 1 থেকে 50, 50টা কার্টুন, কার্টুনের নেট ওয়েট, এরপরে হচ্ছে গ্রোস ওয়েট, এর একটা ভলিউম, এরপরে এই কার্টুনে কি প্রোডাক্ট আছে আমি এইগুলা, এই যে প্রোফর্মা ইনভয়েসে যে প্রোডাক্টগুলো ছিল, প্রোডাক্টের নাম এবং ডিএস কোড পাশে দেখাচ্ছে। তো আমার এই প্রোডাক্টটা ছিল, এই প্রোডাক্টটা কি পরিমাণে ছিল, দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা আমার 10টা ছিল। হ্যাঁ, আমার যদি মনে করি এই কার্টুনগুলোতে আরও প্রোডাক্ট আছে, এই যে প্লাসে ক্লিক দিয়ে আমি মনে করেন এই কার্টুন, এই প্রোডাক্টগুলো, আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, এইটা 5টা ছিল। এরকমভাবে যতগুলা প্রোডাক্ট থাকবে এই কার্টুনে আপনি এখান থেকে মাল্টিপল টাইমে সিলেক্ট করতে পারেন। মনে করেন কোনোটা আবার রিমুভ করা দরকার, এই যে এখানে ক্লিক দিলে রিমুভ দিলে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর এইটা হচ্ছে 1 থেকে 50 কার্টুন। আমার এরকম তো অনেক কার্টুন হতে পারে একটা প্যাকেজিং লিস্টে, তখন এই যে নিচে আরেকটা প্লাস চিহ্ন আছে, এইটাতে ক্লিক দিলে কিন্তু আবার আপনি আরেকটা এই যে কার্টুন নাম্বার ফ্রম সেম টাইপের পাচ্ছেন। তো এখানে মনে করেন 100 থেকে 100, মানে একটাই কার্টুন আছে, কার্টুনের সাইজ একটা দিলাম, একটা কার্টুন, এরপরে হচ্ছে নেট ওয়েট, ডেমো একেবারে দিয়ে দিচ্ছি, আপনাদের যখন যেটা হবে ওইটা দিবেন। এইটাতে কি প্রোডাক্ট আছে, এটাতে মনে করেন এই প্রোডাক্টটা আছে,
এই দিয়ে দিলাম কয়টা, 50টা কোয়ান্টিটির আছে। এরপরে হচ্ছে আপনার এরকম চাইলে যতগুলা ইচ্ছা আপনি এইখানে অ্যাড করতে পারবেন, কোনোটা যদি না লাগে এইটা ক্লিক দিলে এটাও রিমুভ হবে। এরপরে হচ্ছে আপনার ইএক্সপি নাম্বার, একটা এক্সপি নাম্বার দিবেন। এরপরে হচ্ছে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার, অ্যাডিশনাল নোট থাকলে আপনি নোট দিবেন। দেওয়ার পরে যখন সাবমিট দিবেন, সাবমিট দিলে কি হচ্ছে, এই যে সাকসেসফুলি আপনার প্যাকেজিং লিস্ট আকারে স্টোর হয়ে যাচ্ছে। তো প্যাকেজিং লিস্টের ইনভয়েস যেটা, এইটা আপনি প্রিন্ট করতে চাইলে এই যে এখানে ক্লিক দিবেন, সবার লাস্টে যেটা হয়েছে এখানে ক্লিক দিলে আমার লোড হচ্ছে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি প্যাকেজিং লিস্টটা, প্যাকেজিং লিস্টের ক্ষেত্রে এই যে সব ইনফরমেশন দেখাচ্ছে। এর সাথে সাথে কিন্তু এই যে কার্টুন নাম্বার, এরপর 1 থেকে 50, এরপরে বায়ার কোড, এরপরে ডিএইচ কোড, ডিসক্রিপশন অফ গুড, কোয়ান্টিটি, রিসোর্সের যেটা, কার্টুন সাইজ, কার্টুন নম্বর, নেট ওয়েট, গ্রোস ওয়েট, ভলিউম, এই সব ইনফরমেশনগুলো দেখাচ্ছে। পরে কিন্তু এই যে 100 থেকে 100, হ্যাঁ, টোটাল কতটা কার্টুন ছিল, 51টা, নেট ওয়েট, গ্রোস ওয়েট, ভলিউম, সব ইনফরমেশনগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্যাকেজিং লিস্টের। ওকে, এরপরে আসি হচ্ছে যেইটা প্যাকেজিংগুলা, প্যাকেজিং লিস্টের আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার প্যাকিং সাইজ, প্যাক সাইজগুলা। যে দেখা যাচ্ছে আমি যখন বিভিন্ন প্যাকেজিং কোম্পানি আছে তাদের থেকে অর্ডার করব কি কি সাইজের হবে, যেমন এইটার একটা টাইটেল দিয়ে দিছি লেন্থ ওয়েট হাইট, কি কি হতে পারে, লেন্থ ওয়েট হাইট ওয়াইজ হতে পারে। তো আমার একটা নতুন একটা ইয়ে করলাম, মনে করেন এর লেন্থ হচ্ছে 50, ওয়াইড 40, হাইট হচ্ছে 20। এরকমভাবে আমার যতগুলা সাইজের হতে পারে আমি সবগুলা অ্যাড করে নিতে পারবো, এরকম বিভিন্ন সাইজের। এইটা অ্যাড করার পরে হচ্ছে আমাদের প্যাকেজিং কোম্পানি, কি কি প্যাকেজিং কোম্পানি আছে এই প্যাকেজিং কোম্পানির ইনফরমেশন সহ সব কিছু আমরা কিন্তু এখানে স্টোর করে রাখতে পারবো। নতুন চাইলে প্যাকেজিং কোম্পানি, তার কন্ট্যাক্ট, তার অ্যাড্রেস, এই সব ইনফরমেশনগুলা আমি এখান থেকে দিতে পারবো এবং এইগুলা সবগুলা মডিফাই করতে পারবো, রিমুভ করতে পারবো। এরপরে হচ্ছে প্যাক প্রাইজিং, অর্থাৎ হচ্ছে আমরা আগে কি করলাম, প্যাক সাইজগুলা করলাম, এরপরে প্যাকেজিং কোম্পানি অ্যাড করলাম। তো কোন প্যাকেজিং কোম্পানি কোন সাইজের প্যাকগুলার কত প্রাইস রাখতেছে এই সবগুলো আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো। যেমন এই যে একটা টেস্ট একটা কোম্পানি, এইটা এই প্যাকেজিং এই সাইজের জন্য 400 টাকা রাখতেছে। আমি যদি চাই আরও অ্যাড করলাম, এখানে হচ্ছে এই কোম্পানি প্যাক সাইজ মনে করেন লার্গ, লার্গের এইটার এই সাইজের দাম রাখতেছে হচ্ছে 70 টাকা। সো কে কোনটা কত প্রাইস রাখতেছে এই প্রাইজের লিস্টগুলাও এখানে কিন্তু রাখতে পারবেন। এইটা কি কাজে লাগতেছে এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এখান থেকে চাইলে মডিফাইও করা যাবে সবগুলা। এখানে কিন্তু যখন কোম্পানি এগুলো সিলেক্ট করেন তার কিন্তু নাম, ফোন নাম্বার, এরপরে প্যাকেজগুলো সিলেক্ট করলে কিন্তু এর সাইজ, লেন্থ এই সবগুলা কিন্তু দেখাচ্ছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে প্যাকেজিং অর্ডার, যখন অর্ডার আমি করতে যাব, হ্যাঁ, প্রাইজের পরে যখন প্যাকেজিং অর্ডার করতে যাব, অর্ডার আগে যেগুলো করা ছিল এইগুলা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি কতগুলো অর্ডার করছিলাম। আর এই অর্ডারগুলা অলরেডি আমার এই কয়টা রিসিভ হয়েছে, এই কয়টা এখনো পেন্ডিং আছে, অর্থাৎ এইগুলো ম্যানেজ করতে পারি যে অর্ডার দেওয়ার পরে আমার এইটা রিসিভ করছি কি পাই নাই। তো রিসিভ হওয়ার আগে পর্যন্ত আমি চাইলে অর্ডারগুলা মডিফাই করতে পারবো। তো এখন যখন নতুন প্যাকেজ অর্ডার করতে যাব তখন আমি কোন প্রোফর্মা ইনভয়েসের, অর্থাৎ কোন প্রোফর্মার সাপেক্ষে আমি এই অর্ডারটা করতে চাচ্ছি, যতগুলো অর্ডার আছে, তো এইটা আমি প্রোফর্মা সিলেক্ট করলাম। এই প্রোফর্মার সাপেক্ষে কিন্তু দেখাচ্ছে আমার কি কি প্রোডাক্টগুলো অর্ডার হয়েছিল, এই সব কোয়ান্টিটি এবং ডিএস কোড সহ। এরপরে হচ্ছে কোম্পানির নেম, আমি কোন কোম্পানি থেকে অর্ডার করব, যেমন টেস্ট একটা কোম্পানি, তো যেটা সিলেক্ট করব এর ইনফরমেশন কিন্তু এখানে চলে আসতেছে। এরপরে কোন প্যাকটা লাগবে আমার এটার জন্য, এমন মনে করেন লার্গটা আমার লাগলো, তো লার্গের ডিটেল চলে আসতেছে।
এরপরে হচ্ছে এর প্রাইসটা। তো এর প্রাইসটা কিন্তু এইখানে অটো আসতেছে না, কি কারণে এইটা আমি সিলেক্ট, এইটার আমি ডিফাইন করি নাই, হ্যাঁ, প্রাইসটা। এই যেমন এই যে টেস্ট সাইজ যেটা, এটার ছিল এই কোম্পানির জন্য এই সাইজটা এই যে 400 টাকা ছিল, এইটা অটো কিন্তু 400 চলে আসছে। যেগুলো যেগুলো অ্যাসাইন করা থাকবে ওইগুলা কিন্তু এখানে কত প্রাইস অটো চলে আসবে, আর যেগুলো অ্যাসাইন করা থাকবে না আপনি চাইলে ওইটা এখানে লিখে দিলেন, লিখে দিলে পরবর্তীতে এটা অ্যাড হয়ে যাবে, এর পরবর্তীতে আপনার অটো চলে আসবে। তো এটা যখন 500 টাকা 50 টাকা পার কোয়ান্টিটিতে, আমার কোয়ান্টিটি চেঞ্জ করলাম, আমার মনে করেন যে 100 পিস লাগবে, আমার টোটাল কস্টটাও আসতেছে। আপনি এদেরকে পে করতে চাচ্ছেন কিনা, পেমেন্ট পেমেন্ট করলে কত টাকা পেমেন্ট করতে চাচ্ছেন, টোটাল 5000 আসছে, মনে করেন যে 2000 টাকা পেমেন্ট পেমেন্ট করবেন, তখন পেমেন্টের সাথে পেমেন্ট টাইপ আসছে, কিসে পেমেন্ট করবেন, ক্যাশে না চেকে, চেকে করলে চেকের ইনফরমেশন, আর ক্যাশে করলে কোনো ইনফরমেশন লাগবে না। এরপরে সাবমিট দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলে আমার কিন্তু এখানে চলে আসছে এই লিস্টে। তো এই সবার শেষেরটা এটা হচ্ছে এই যে 5000 টাকা অর্ডার করছিলাম। তো এইটার হচ্ছে আবার ইনভয়েস প্রিন্ট করতে চাইলে এই যে প্রিন্ট ইনভয়েসে এটাতে ক্লিক দিলে আমার ইনভয়েসটা চলে আসবে। আর এইটা যদি মডিফাই করতে চান তাহলে হচ্ছে এই এডিট আইকন যেটা আছে, এই আইকনে ক্লিক দিলে এডিট ইনফরমেশনগুলা এডিট করতে পারবেন। আচ্ছা, আগে ইনভয়েসটা দেখায় নিই। এই যে প্যাক অর্ডারের হচ্ছে প্যাক অর্ডারের যে একটা ইনভয়েস নাম্বার, প্রোফর্মা ইনভয়েস নাম্বার, এবং কোন কোম্পানি নিতেছে এবং কোন সাইজটা নিতেছি, কত ইউনিট নিতেছি, হ্যাঁ, এই ইনফরমেশন দিয়ে একটা হচ্ছে ইনভয়েস জেনারেট হইতেছে। তো এরপরে হচ্ছে এই যে এখানে এখানে যে অর্ডারটা করছি, এই অর্ডারটা মনে করেন যদি আমি রিসিভ করে যাই, অলরেডি চলে আসছে আমার এখানে। তো এইখানে ওকে ক্লিক দিলে রিসিভ ইট, ইয়েস রিসিভ ইট, এটা হচ্ছে রিসিভ হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনি যদি চান যেটা রিসিভ এখনো হয় নাই, মডিফাই করবেন, হ্যাঁ, তাহলে এখান থেকে মডিফাই করতে পারবেন। আবার যদি মনে করেন না আমি এইটা দরকার নাই এইটা, তখন আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন। এক কথায় যে আপনার এই অর্ডারটা কোনো কারণে মিসম্যাচ হয়ে গেছে, লাগতেছে না, তখন আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। সো আজকে মানে হেড অফিসের এই ইনফরমেশনগুলাই ছিল আজকে। এটা হচ্ছে ফুল হেড অফিস থেকে যেগুলা ম্যানেজ করবে সেই ইনফরমেশনগুলা। এর পরবর্তীতে আমি দেখাবো যে ওয়্যারহাউস থেকে যখন লগ ইন করবেন, ওয়্যারহাউস থেকে আমার কি কি ইনফরমেশনগুলা ম্যানেজ করা যায়। তো ধন্যবাদ সবাইকে।